আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার। কলকাতার সুপারস্টার দেবের আপকামিং সিনেমা খাদান, যেই সিনেমাটার একটি ডান্স নাম্বার কিন্তু প্রকাশ পেয়েছে রাজার রাজা শিরোনামে। দেবকে এখানে বহু বছর পর সেই পুরনো রূপে ফিরে আসতে দেখা গেছে। দেব দারুণ নেচেছে। আচ্ছা, আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে অনেক রিভিউয়াররা, অনেক দর্শকরাও বলতেছে যে দেবের আগের সেই ডান্স এখন আর নাই। আমার না ব্যাপারটা আসলে হাস্যকর লাগলো। প্রত্যেকটা গানের আলাদা ঢং, প্রত্যেকটা গানের ডান্সের মধ্যে আলাদা একটা ভাইব থাকে। এই বয়সে এসে এতদিন পরে হঠাৎ করে একটা ফুল কমার্শিয়াল মাস এন্টারটেইনিং মুভিতে দেব ফিরে আসতেছে, কামব্যাকটা যেভাবে করলো, এইটাই বা কয়জনে পারে। আর তাছাড়া গানটা দেখার সময় আমার তো এটা ফিল হয় নাই যে আগের দেবের ডান্সের সাথে এই দেবের ডান্সের হিউজ পার্থক্য আছে। হ্যাঁ, এটা ঠিক, যখন অনেক বেশি ইয়াং এইজের দেব ছিল ওই সময় দেবের হাত পা একটু বেশি চলতো, এটা স্বাভাবিক বিষয়। এটা তামিল, তেলেগু, হলিউড, বলিউড যে কোনো হিরোর ক্ষেত্রেই সেম কথা। দেবের বয়স হয়েছে, সো বয়সের একটা ব্যাপার তো আছেই। তবে আমার কাছে যেটা মনে হয় যে বয়সটাও কোনো ফ্যাক্টর এখানে না। আমার জানা মতে দেব যেখানে ডান্সটা করেছে সেই জায়গাটা অনেক বেশি উত্তপ্ত ছিল। ইয়েস, আপনারা ভালোভাবে খোঁজ নিয়ে দেখতে পারেন। জায়গাটাতে ডান্স যেখানে করেছে খালি পায়ে ডান্স করেছে, যার জন্য হয়তো বা কিছুটা স্লো লেগেছে, কিন্তু আমার কাছে বিশেষ করে অতটাও স্লো লাগে নাই। আমি বুঝতেছি না যে মানুষ কেন এই কথা বলতেছে যে স্লো লাগছে। কলকাতার বাংলা সিনেমার গানে এই ধরনের ভাইব শেষ কবে দেখেছিলাম আমার আসলে খেয়াল নাই, কারণ অ্যাটলিস্ট দেবের মতো কলকাতার অন্য কোনো হিরো ডান্স করতে পারে বলে আমি বিশ্বাস করি না। সেই ছোটোবেলা থেকেই দেবকে দেখতেছি, সবার থেকে ডান্সের দিক থেকে কলকাতার হিরোদের মধ্যে দেব 100%, এটা সত্য যে দেবই সেরা। ইয়েস, এখানে কোনো সেকেন্ড পার্সনকে আমি দেবের সাথে কম্পেয়ারই আনতে চাই না। যদি আপনি দেবের কোনো ফ্যান নাও হয়ে থাকেন, এটা আপনাকে মানতে হবে। আপনি দেখেন না, আগের মুভিগুলো দেখেন। তারপর দেব যখন থেকে এই ফুল কমার্শিয়াল মাস এন্টারটেইনিং মুভিগুলো করা বাদ দিয়ে দিল, ওই সমস্ত ওই সিরিয়াল টাইপ মুভি করতে থাকলো, তখন থেকে আপনি একটু লক্ষ্য করুন কলকাতার সিনেমা তার জৌলুস হারিয়ে ফেলেছে। কেননা কলকাতার সিনেমা তার মাস এন্টারটেইনিং রাজাকে হারিয়ে ফেলেছিল। হ্যাঁ, পাশাপাশি জিৎ তো আছেই, জিতের প্যাটার্নটা আবার আলাদা। আমি কিন্তু জিতকে কোনোভাবেই ছোট করতেছি না। আমি যেটা বলতে চাচ্ছি, জিতের প্যাটার্নটা দেবের প্যাটার্নটা এখানে একটা বিস্তর ফারাক আছে। যদি বিস্তর ফারাক নাই থাকতো তাহলে দুই পৃথিবীর মতো একটা সিনেমাতে দেবের জন্য আলাদা করে ডান্স নাম্বার রাখতোই না তারা। বুঝতে পারছেন, মেকারদের কথা বলতেছি। দুই পৃথিবী সিনেমায় দেব এবং জিতকে আমরা একসাথে দেখেছিলাম। সিনেমাতে দুইজনের ক্যারেক্টার দুই রকম ছিল। মেকার্সরা ওই সময় দুইটা হিরোকে দুইভাবে কিন্তু চিন্তা করেছিল। ওই সিনেমাটার উদাহরণটা যদি টানি তাহলে আরো স্পষ্ট বুঝতে পারবেন যে আসলে দেবের সাথে অন্যান্য কলকাতার যে হিরোরা আছে তাদের মধ্যে পার্থক্যটা আসলে কোন জায়গায়। দেখুন, দেবকে ওখানে একটা ডান্স নাম্বার দেওয়া হয়, প্যারে লাল রে, মনে আছে? জিতকে ওখানে কোনো ডান্স নাম্বার দেওয়া হয়নি। সাধারণ যে মুভমেন্টগুলো গানের মধ্যে ওগুলোই করতে দেখা গেছে জিতকে। সো এখানে কিন্তু আবার বলতেছি না যে জিত তাহলে একদম ফেল হয়ে গেল, জিত কিন্তু কিচ্ছু না, এরকম কিচ্ছু না। আপনাকে এটা বুঝতে হবে যে অবশ্যই প্রত্যেকটা হিরোর নিজস্বতা আছে। জিতের নিজস্বতা, জিতের সোয়াগ, স্টাইল সেটা আলাদা, সেটার আলাদাই একটা জনপ্রিয়তা আছে। আবার দেবের স্টাইল দেবের কাছে। সো এক্ষেত্রে দেব যে আসলেই ভালো ডান্স পারে সেটা কিন্তু দুই পৃথিবীতেও সেটার স্বাক্ষর দেব রেখেছে। আমার বিশ্বাস দেব ভালো ডান্স পারে বলেই দেবের জন্য প্যারে লাল গানটা আলাদা করে রাখা হয়েছিল। তো সেই সময়কার ইয়াং দেবের সাথে আপনি যদি এই সময়কার দেবের তুলনায় যান তাহলে সেটা আপনার ভুল। কারণ একজন মানুষের বয়স বাড়ার সাথে সাথে তার এনার্জি প্লাস তার যে এই যে স্পিরিট ওইটা কিন্তু কমতে থাকে। তারপরেও আমি বলবো যে রাজা রাজা এই গানটার মধ্যে দেব যথেষ্ট এনার্জেটিক পারফরমেন্স দিয়েছে। দেখতে মোটেই বোরিং লাগতেছে না, কোথাও সে কমতি রাখে নাই। ঈশ্বানুটা হইতে পারে, এজ কোনো ফ্যাক্টর বলে আমার কাছে এখানে মনে হচ্ছে না, বরঞ্চ তাকে আরও অনেক বেশি চার্মিং লাগতেছে। এইখানে তাকে খুব কালারফুল ওয়েতে, তাকে খুব জম্পেশভাবে কিন্তু প্রেজেন্ট করেছে পরিচালক এবং ডান্স কোরিওগ্রাফার। তবে হ্যাঁ, যদি আপনি তারপরেও বলেন যে না ভাই দেব আগের থেকে ডান্সটা একটু হলেও বাজে করতেছে, তাহলে আমি বলবো যে সেটার একটা কারণ এটাও হইতে পারে দেবের স্বাস্থ্যটা আগে অনেক কম ছিল। ইয়াং এজের যে দেবটা ছিল সেই দেবের স্বাস্থ্য ছিল না বললেই চলে, একদম কাহিল অবস্থা। আর এখনকার দেবের স্বাস্থ্যটা বেড়ে গেছে। আই থিঙ্ক যদি খাদানের আগে দেব নিজের শারীরিক অবস্থার একটা ট্রান্সফরমেশন ঘটিয়ে তারপরে সিনেমাটা করতো, একটা প্রপার সময় নিয়ে সিনেমাটা করতো, তাহলে আরো অনেক বেটার কিছু প্রোভাইড করতে পারতো। না মানে যারা বলতেছে যে দেবের ডান্স পারফরমেন্স আগের থেকে খারাপ হয়ে গেছে, হ্যান ত্যান, দেবের ফিটনেস, এগুলো নিয়ে যারা কথা বলতেছে, কথাটা তাদের জন্য বললাম। আমি একজন সাধারণ বাংলা দর্শক হিসেবে বা একজন রিভিউয়ার হিসেবে আমার জায়গা থেকে বলবো যে অনেকদিন পর পুরনো দেবকেই আমি দেখতে পেরেছি। তো এখন যদি কেউ বলেন যে এই গানটা কি আরো ভালো হতে পারতো না, অবশ্যই পারতো। ভালোর তো কোনো শেষ নাই। গানটা আরো অনেক এনার্জেটিক হতে পারতো, আরো অনেক ভালো হতে পারতো, জোশ হতে পারতো, যেমনটা আগে হতো। ওই যে আমি যে প্যারে লাল গানের উদাহরণ দিলাম, ওই সমস্ত গানের মতো হতে পারতো। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কলকাতায় বর্তমানে একটা ক্রাইসিস চলতেছে কমার্শিয়াল সিনেমায়, সব থেকে বড় ক্রাইসিস।
আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে সেটা হচ্ছে রাইটারের ক্রাইসিস। সেটা বলেন গানের লিরিক্সের ক্ষেত্রে, সেটা বলেন সিনেমার গল্পের ক্ষেত্রে। আপনি একটা ব্যাপার খুব ভালোভাবে লক্ষ্য করবেন, বিশেষ করে কমার্শিয়াল, ফুল কমার্শিয়াল এই ধরনের মাস ঘরনার সিনেমাগুলোর ক্ষেত্রে। ইয়েস, আমি কি বোঝাতে চাচ্ছি বুঝতে পেরেছেন। দেবজিৎ বলি বা যে কোনো হিরো যারাই কমার্শিয়াল মুভি কলকাতাতে করতে যাচ্ছে, তাদের সিনেমার গল্পে কোনো গল্প খুঁজে পাওয়া যাচ্ছে না। তারাই যখন আবার ওই আর্ট ঘরনার ফিল্মে ইনভলভ হচ্ছে, গল্পটা ফিরে আসতেছে। মানে ওখানকার রাইটাররা এখন ওই ধরনের গল্প লিখে লিখে অভ্যস্ত হয়ে গেছে, অথবা যে মাস কমার্শিয়াল ঘরনার মুভি আসলে আগে হতো, ওই মুভিগুলো বেশিরভাগই ছিল রিমেক অথবা কপি করা। সো এখন যেহেতু ডিজিটাল যুগ, সবার হাতে হাতে মুঠোফোন, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি যে কোনো কন্টেন্ট দেখতে পারেন, আপনি তো আর এখন আর ওই রিমেক টিমেক দেখবেন না। এইটা ওখানকার রাইটাররা খুব ভালোভাবে বুঝে গেছে। সো তারা এখন আর ওই আগের মতো মাস কমার্শিয়াল মুভিগুলো নিয়ে হাজির হতে পারতেছে না, কারণ তারা এখন কোনো গল্প ছেপে দিতে পারতেছে না, কোনো গল্প থেকে টুকি করতে পারতেছে না। বুঝতে পারছেন আমার কথা? তারা মৌলিক গল্পও লিখতে পারতেছে না, কারণ তাদের ওই প্রতিভা আগেও ছিল না, এখনও নাই। আর যদি বলেন যে এই যে গান কেন ভালো হচ্ছে না, ওই একই কারণ। গানের জন্য তো গীতিকবি প্রয়োজন। তো গীতিকার যারা আছে, যারা আসলে গানের কথা লেখে, তাদের মধ্যে ওই একই প্রবণতা দেখা যাচ্ছে। সো এক্ষেত্রে দেবজিৎ এরা আমি মনে করি যে যথেষ্ট চেষ্টা করতেছে বাকিদের তুলনায়। দায়টা কি শুধু এই দুজনের? না, কলকাতায় অন্যান্য যারা হিরো আছে, যারা পাইপলাইনে ছিল, যারা এখন মেইন স্ট্রিমে একদম কাজ করে যাচ্ছে একের পর এক, তাদেরও কিন্তু দায় বর্তায়। সোহম কি করেছে? সোহম তার স্বাস্থ্যটা বাড়াতে বাড়াতে একটা হামটি ডামটিতে রূপান্তর হয়েছে। আমার খুব প্রিয় একজন অভিনয় শিল্পী ছিল, কারণ সে অভিনয়টা ভালো পারে। বাদ বাকি যারা আছে, প্রসেনজিৎ এরা তো পুরনো, যারা নতুন আছে তাদের কথা মুখে আনার মতো না, তাদের নাম আর নিশানাও নাই। মানে তারা সেই স্বাক্ষরটা রাখতে পারে নাই। তাদের আগে যারা আসলে ছিল এখনো তারাই আছে। সেই দেবজিৎ এদের উপরেই ভরসা করতে হচ্ছে। তারপরেও দেখা যাচ্ছে এই যে সম্প্রতি গতকালকে দেখলাম যে 18টা সিনেমার ঘোষণা করলো এসকে মুভিজ। মানে ওই সিনেমাগুলো আস্তে আস্তে মুক্তি পাবে, 1 বছরে 18টা সিনেমা। তো সেই সমস্ত সিনেমাতেও দেখলাম না যে দেব আর জিৎকে তারা ইনক্লুড করেছে। এটা খুবই দুঃখজনক। তবে দুঃখজনক হইলেও এখানেও একটা পজিটিভ বার্তা আছে, সেটা হচ্ছে দেব আর জিৎ ওই ধরনের আর্ট ফিল্মগুলো করবে না। আমার মনে হয় এই জায়গাটাতে ব্যাটে বলে মিলে নাই। তারা ফুল কমার্শিয়াল মুভিগুলোতে আমার মনে হয় এখন বেশি ইনভলভ হতে চাচ্ছে। ইয়েস, দেবকে আমরা দেখতে পাচ্ছি খাদান দিয়ে ব্যাক করতেছে, জিৎ তো আগে থেকেই ব্যাক করাই আছে। সো আমার কাছে মনে হয় যে ভালো করেছে, তারা ভালো করেছে। ওই 18টা সিনেমার মধ্যে একমাত্র দরদ সিনেমা, আমাদের সুপারস্টার মেগাস্টার শাকিব খানের দরদ সিনেমাটা, ওইটাই একমাত্র সিনেমা যেটা কিন্তু আসলে আশা জাগায়, যেটা কিন্তু ফুল কমার্শিয়াল মাস এন্টারটেইনিং একটা সিনেমা। তাছাড়া যদি আপনি খেয়াল করেন তাহলে সবগুলোই ওই নাটক টাইপ সিনেমা। হ্যাঁ, অবশ্যই ওই ধরনের সিনেমার প্রয়োজন আছে, তবে ভাই এটাও বুঝতে হবে যে একটা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে কমার্শিয়াল সিনেমা, ফুল কমার্শিয়াল মাস এন্টারটেইনিং সিনেমার কোনো বিকল্প নাই। যেমন ধরেন আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে যদি শাকিব খান না থাকতো, যদি শাকিব খানের মতন একজন বক্স অফিস কাঁপানো প্লেয়ার না থাকতো, তাহলে আমাদের দেশের সিনেমার যতটুকু বেঁচে আছে ততটুকু থাকতো না। এটা তো মানেন। সো বুঝতেই পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। তো বন্ধুরা, আসলে এই গানটা নিয়ে আমার কোনো ওইরকম কমপ্লেন নাই, যেরকম কমপ্লেন আমি অন্যান্যদের ক্ষেত্রে দেখতেছি। অন্যান্যরা বলতেছে যে দেব নাচতে ভুলে গেছে, দেবকে এখানে মোটেই এনার্জেটিক লাগতেছে না, গানটা ভালো হয় নাই, হুক লাইন ভালো লাগতেছে না, একই কথা বারবার বলতেছে। অনেকের ক্ষেত্রে এগুলো দেখলাম, বাট আমার কাছে তা মনে হয় না। দেবের মতোই কামব্যাক করেছে, আর আশা করি দেব সামনে আরও ভালো করবে। বিশেষ করে একটা আবদার থাকবে একজন বাঙালি দর্শক হিসেবে দেবের কাছে, যে দেব আপনি যেহেতু কামব্যাক করেছেনই, সেহেতু ভালোভাবেই কামব্যাক করুন। আমরা যেন আপনার নেক্সট সিনেমাতে আপনাকে সেই পুরনো যে দেবের ফিটনেসটা ছিল, সেই ফিটনেসে ফেরত পাই। তো ধন্যবাদ সবাইকে বন্ধুরা। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় অবশ্যই কমেন্টে জানাবেন যে দেবের রাজার রাজা গানটা আপনার কাছে কেমন লেগেছে, আর ডান্স নাম্বারটা অর্থাৎ দেবের পারফরমেন্সটা আপনার কাছে কেমন লেগেছে।